সাফল্যের চূড়ায় থাকলে পুরো দুনিয়া আপনাকে মাথায় তুলে নাচবে, কিন্তু একবার পা পিছলে পড়ে গেলে এই দুনিয়া আপনাকে ছুঁড়ে ফেলতে দ্বিতীয়বারও ভাববে না। আজকের গল্পটা ঠিক এমনই অদ্ভুত বাস্তবতার। আমাদের গল্পের হিরো ইউন দেশের নাম্বার 1 সুপারস্টার ফুটবলার, যার পায়ের জাদুতে মুগ্ধ ছিল পুরো দেশ। কিন্তু ফাইনালে করা একটা চরম ভুল আর রাগের মাথায় লাইভ ক্যামেরার সামনে এক সাংবাদিককে মেরে বসা, ব্যাস এক রাতের মধ্যেই দেশের হিরো পরিণত হলো সব থেকে ঘৃণিত ভিলেনে। ক্যারিয়ার শেষ, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, সম্মান ধুলোয় মিশে গেছে। এই চরম অপমান আর ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য ইউনের সামনে একটাই রাস্তা খোলা ছিল, তাকে এমন একটা ফুটবল টিমের হেড কোচ হতে হবে যেই টিমের খেলোয়াড়দের জীবনে ফুটবলের থেকেও বড় লড়াই হলো একবেলা খাবার জোগাড় করা। হ্যাঁ, তাকে কোচিং করাতে হবে এমন একদল বাস্তুহারা, ছিন্নমূল বা ভবঘুরে মানুষদেরকে, যাদের কাছে বিশ্বকাপ তো দূরের কথা, মাথার উপর একটা ছাদও নেই। কোথায় এক অহংকারী সুপারস্টার ফুটবলার আর কোথায় একদল ছন্ন ছাড়া মানুষ। ফুটবল মাঠের এই অদ্ভুত দলের কি আদৌ কোনো ভবিষ্যৎ আছে, নাকি এই বাস্তুহারা মানুষগুলোই সেই অহংকারী সুপারস্টারকে জীবনের আসল মানে শিখিয়ে দেবে? পতন থেকে উঠে দাঁড়ানো, হাসি কান্না আর চরম অনুপ্রেরণায় ভরপুর এক অসম্ভব সুন্দর গল্প। হ্যালো মুভিম্যানের বন্ধুরা, আমাদের আজকের মুভির নাম ড্রিম, আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। তো গল্পটা শুরু হয় সাউথ কোরিয়ার একটা বড় স্টেডিয়ামে, যেখানে একটা হাই ভোল্টেজ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ চলছিল। আর আজকে কিন্তু কোনো সাধারণ ম্যাচ হচ্ছে না, একেবারে পুরো টুর্নামেন্টের ফাইনাল খেলা। মাঠের ভেতর কোরিয়া আর প্রতিপক্ষ দলের প্লেয়াররা জান প্রাণ দিয়ে লড়াই করছিল। গ্যালারিতে লাখ লাখ মানুষ বসে চিৎকার করছে। খেলার প্রথমার্ধ বেশ ভালোভাবেই কাটে, কিন্তু দ্বিতীয়ার্ধে কোরিয়ান টিম একটু চাপেই পড়ে যায়। আর ঠিক এই প্রেসার মোমেন্টেই আমাদের ইউন একটা মারাত্মক ভুল করে বসে। সে শেষ সময় একটা চরম সুযোগ পায় দলকে গোল করানোর, কিন্তু সে বল পায়ে নিজে একা একা বল নিয়ে টানতে থাকে। যদিও ওই সময় সে তার পাশে থাকা প্লেয়ারকে বলটা ছেড়ে দিত, তাহলে নিশ্চিত একটা গোল হয়ে যেত। কিন্তু সে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো একাই গোল করতে গিয়ে বলটা নেইমারের মতো আকাশে বাতাসে মেরে দেয়। ব্যাস হয়ে গেল। পুরো স্টেডিয়াম জুড়ে তখন পিন ড্রপ সাইলেন্ট। রেফারি বাঁশি বাজিয়ে ম্যাচটা শেষ করে দেন। কোরিয়া ফাইনাল ম্যাচটা হেরে গেল। ম্যাচ হারার পর মাঠের মধ্যেই সবাই ইউনকে ব্লেম করতে শুরু করলো। কোরিয়ার ফ্যানরা চিৎকার করে বলতে লাগলো, ইউনের এই ফালতু পারফরমেন্সের জন্যই আজকে আমাদের দেশ হেরে গেছে। ভেবে দেখুন, যে ছেলেটা আগের ম্যাচে গোল করে হিরো হয়েছিল, আজকে একটা ভুলের জন্য সে এক নিমেষে ভিলেন হয়ে গেল। এটাই তো দুনিয়ার নিয়ম, তাই না? সাকসেস থাকলেই সবাই পাশে থাকে, আর ফেল করলেই সবাই লাথি মারে। যাই হোক, এরপর যখন প্রেস কনফারেন্স ডাকা হলো, সেখানে ইউন আর তার পুরো টিমকে নিয়ে মিডিয়ার সামনে বসানো হয়েছিল। আর সেখানকার সাংবাদিকরা তো ওত পেতেই ছিল। তারা একের পর এক তীরের মতো ধারালো প্রশ্ন ছুড়ে দিতে লাগলো। একজন সাংবাদিক তো সরাসরি ইউনের ফ্যামিলি আর তার অ্যাটিটিউড নিয়ে বাজে মন্তব্য করতে শুরু করে। আমাদের ইউনের মাথা তো এমনিতেই 100 ডিগ্রির উপর গরম থাকে, কিন্তু তারপরেও সে দাঁতে দাঁত চেপে এটা সহ্য করে নেয়। কিন্তু যখন তাদের পুরো টিম আবার ওই স্টেডিয়াম থেকে বাইরে আসছিল, তখনও বাইরে কিছু সাংবাদিক ছিল। আর সেখানে ওই একই সাংবাদিক তাকে আবারও একটা বাজে প্রশ্ন করে যে, শুনেছি আপনার মা নাকি কিছুদিন পর পর পালিয়ে যায়, আর তার নাকি অনেকগুলো বয়ফ্রেন্ড আছে। আর এই প্রশ্ন শোনার সাথে সাথে ইউন এবার নিজের রাগ আর কন্ট্রোল করতে পারে না। সে সোজা সেই সাংবাদিকের সামনে চলে যায় আর তার কলার ধরে তাকে লাইভ ক্যামেরার সামনে একটা ঘুষি মেরে বসে। আমার কিন্তু জিনিসটা ঠিকই মনে হয়েছে, এইসব হলুদ সাংবাদিকরা এভাবেই সোজা হবে। যাই হোক, এই ঘটনার সাথে সাথে পুরো কনফারেন্সে হট্টগোল লেগে যায়। পরের দিন সকাল হতেই সব টিভি চ্যানেল আর নিউজ পেপারে ইউনের সেই মারামারির ভিডিও ক্লিপটা ভাইরাল হয়ে যায়। দেশের মানুষ রাস্তাঘাটে ইউনের পোস্টার পড়ানো শুরু করে দেয়। কোরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন জরুরি একটা মিটিং ডেকে ইউনকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করে দেয়। ইউন এখন ঘরে বসে ডিপ্রেশনের ওষুধ গিলছে। তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। কোনো ব্র্যান্ডই তাকে আর বিজ্ঞাপনে নিচ্ছে না। ঠিক এই সময় এন্ট্রি হয় ইউনের এজেন্সির ম্যানেজারের। ম্যানেজার এসে ইউনকে একটা ফাইল দিয়ে বলে, দেখো ইউন, তোমার ক্যারিয়ার বাঁচাতে হলে কোর্টের বাইরে তোমাকে একটা ভালো মানুষের নাটক করতে হবে। আমরা একটা চ্যারিটি প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছি। সরকার একটা হোমলেস ওয়ার্ল্ড কাপের জন্য টিম বানাচ্ছে। আর এবার কিছুক্ষণ পর ইউনের সাথে দেখা করার জন্য লি নামের একটা মেয়ে আসে। আর এই লি মেয়েটা মূলত একজন শর্ট ফিল্ম মেকার ছিল, আর তাকে নিয়েই ইউনের এজেন্সি পুরো প্ল্যানটা করে রেখেছিল। লি খুবই চঞ্চল প্রকৃতির একজন মেয়ে ছিল। তো লি এখানে এসেই প্রথমে ইউনকে বলে, আমি তোমাকে এখন পুরো প্ল্যানটা বুঝিয়ে দিচ্ছি। তুমি যখন আশ্রয়হীন প্লেয়ারদেরকে খেলা শেখাবে, তখন আমি সেই প্রত্যেকটা ভিডিও সিনেমেটিক ভাবে তৈরি করব এবং প্রত্যেকের জীবন নিয়ে একটা ডকুমেন্টারি আকারে প্রকাশ করব। এতে করে সেই ডকুমেন্টারি গুলোতে প্রচুর পরিমাণে ভিউ আসবে, আর সেই সাথে অনেক ব্র্যান্ডই আমাদেরকে স্পন্সর করবে। এর ফলে একদিক থেকে টাকা উপার্জন হবে, আর অন্যদিকে ইউনের ইমেজও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তখন ইউনের এজেন্সির হেড তাকে বলে, তোমার হাতে 2 মাস সময় আছে, কারণ এর পরেই বুদাপেস্ট শহরে একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে। সেটাও হবে সেই আশ্রয়হীন ফুটবলারদেরকে নিয়ে। আর এই টুর্নামেন্টটা মূলত আন্তর্জাতিক ফুটবল বিশ্বকাপ, কিন্তু এটা আশ্রয়হীনদের জন্য। আর সেখানে যদি কোনোভাবে ইউনের টিম উইনার হয়, তাহলে তো কোনো সমস্যাই থাকবে না। একদিকে টিমের প্রত্যেকটা মানুষের ক্যারিয়ারও দাঁড়িয়ে যাবে, অন্যদিকে ইউনের ইমেজটাও ঠিক হয়ে যাবে। কিন্তু ইউনকে যা কিছু করতে হবে সেটা 2 মাসের ভেতরেই করতে হবে। এবার ইউন যেই টিমকে ফুটবল খেলা শেখাবে, তাদের ভিডিও ফুটেজ দেখতে শুরু করে। আর কিছুক্ষণ ভিডিও দেখে ইউন বুঝতে পারে যে এখানকার একটা প্লেয়ারও ভালো কোনো প্লেয়ার না। এদিকে এখন তো ইউনের দেয়ালে পিঠ থেকে গেছে। কোনো উপায় না দেখে সে রাজি হয়ে যায়। কিন্তু সে কি জানতো মাঠে তার জন্য কি অপেক্ষা করছে? পরের দিন সকালবেলা
ইউন যখন মাঠে গিয়ে সেই টিমের প্লেয়ারদেরকে দেখে তার নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছা করছিল, কারণ এই টিমের প্রত্যেকটা মানুষ ছিল এক একটা আস্ত পিস। কেউ রাস্তায় কাগজ কুড়াতো, কেউ মারাত্মক বয়স্ক, কারো পায়ে সমস্যা, কারো হাতে সমস্যা। আর ফুটবল, ধুর ভাই, ফুটবল খেলা যে পায়ে খেলতে হয় এদের মধ্যে অর্ধেক মানুষ সেটাই জানতো না। তার উপর নিজের জীবন নিয়ে এরা এতটাই ডিপ্রেশনে ছিল যে খেলা নিয়ে এদের ভেতরে বিন্দুমাত্র সিরিয়াসনেস বা ডিসিপ্লিন তো ছিলই না। যদিও ইউন সেখানে এসে তাদের সবার সামনে অনেক হাসি মুখেই কথা বলছিল, যদিও তার ভেতরে ভেতরে প্রচন্ড রাগ হচ্ছিল, কারণ এই ধরনের কাজ সে কখনোই করতে চায়নি। আর অন্যদিকে খেলোয়াড়দের এই অবস্থা দেখে ইউন নিজেও বেশ বিরক্ত। তারপরেও সে হাসি মুখে সবাইকে তার পরিচয় দেয়। আর ঠিক তখনই সেখানে লি এসে হাজির হয়ে যায়, আর সে তাদেরকে থামিয়ে দিয়ে বলে এই সিনটা ভালো হয়নি, এই একই সিন তাদেরকে আরো কয়েকবার শুট করতে হবে। কিন্তু লি এর কথা শুনে ইউন এখন আরো বেশি বিরক্ত হয়ে যায়। সে তখন লিকে বলে আমি কি এখানে সিনেমা শুটিং করতে এসেছি? এখন খেলোয়াড়দের সামনে ইউন যেন খুব বেশি রেগে যেতে না পারে, তাই লি তাকে একটু সাইডে নিয়ে যায়। আর লিকে আগেই বলে দেওয়া হয়েছিল যে ইউন অনেক বদমেজাজি মানুষ। লি তখন ইউনকে সাইডে নিয়ে এসে বলে যে সে সবসময় এত অল্প কথাতে রেগে যায় কেন, তার উচিত সবসময় হাসা, তাহলে তার মন ভালো থাকবে। কিন্তু লি তখন তাকে বলে তুমি কি আমাকে তোমার মতো পাগল মনে করো যে আমি সবসময় তোমার মতো দাঁত কেলিয়ে রাখবো? লি তখন তাকে বলে তুমি আসলে অনেক বদমেজাজি, কিন্তু ভালো বুদ্ধি দিলে গাধাও কিন্তু সেটা মাথায় নেয়। এই বলেই লি সেখান থেকে চলে যায়। আর লি এর এই কথাটা ইউনের গায়ে লেগে যায়। সে বুঝতে পারে লি তাকে গাধা বলেছে। এবার কিছুক্ষণ পর ইউন খুব সিরিয়াস ভাবে তার কাজে নেমে পড়ে। সে সবাইকে মাঠের মাঝখানে বসিয়ে তাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলছিল, তাদেরকে ফুটবল খেলার বিভিন্ন নিয়ম কানুন শেখাচ্ছিল। এরপর সে সবাইকে উদ্দেশ্য করে বলে যে তাদের সবার ভেতরেই বাছাই পর্ব অনুষ্ঠিত হবে, আর বাছাই পর্বে যারা টিকে থাকবে তাদেরকেই মূলত মেইন টিমে নেওয়া হবে, যারা কিনা পরবর্তীতে তাদের সাথে বিশ্বকাপ খেলতে যাবে। সবাই অনেক এক্সাইটেড হয়ে যায়। এবার বাছাই পর্ব শুরু হয়, আর লি তখন সবকিছু শুট করতে থাকে। আসলে এই বাছাই পর্বের প্ল্যানটাও লি এরই ছিল, কিন্তু এই বাছাই পর্বের পুরোটাই ছিল লি এর নাটক। কারণ লি মূলত বাছাই পর্বের মাধ্যমে নয়, বরং সেই টিমের মধ্যে শুধুমাত্র সেই সমস্ত প্লেয়ারদেরকেই রাখতে চাচ্ছিল যাদের জীবনে কষ্টের কাহিনী সব থেকে বেশি, কারণ তার উপর ইউনের ক্যারিয়ার ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে। আর লি যদি ইমোশনাল ভাবে এমন একটা ডকুমেন্টারি বানাতে পারে তাহলে আস্তে আস্তে লি এর ইমেজ ঠিক হতে শুরু করবে। আর এটার জন্যই তাদের দরকার ছিল কিছু ইমোশনাল গল্প। তো এখানে বাছাই পর্বে যে সমস্ত প্লেয়াররা খেলছিল লি তাদের ব্যাপারে অনেক কিছুই আগে থেকেই তথ্য সংগ্রহ করে রেখেছিল। লি তখন ইউনকে বলতে শুরু করে যে সে কাদেরকে টিমে রাখতে চায়। তো চলুন এবার এই টিমের রত্নদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। দলের প্রথম সদস্যের নাম ছিল হনকিন। একসময় তার প্রচুর ধন সম্পদ আর বিশাল ব্যবসা থাকলেও লোকসানের কারণে আজকে সে সব হারিয়ে রাস্তায়। তার অবস্থা এতটাই শোচনীয় হয়ে পড়ে যে সে 3 বেলা খাবার জোগাড় করতেও সমর্থ ছিল না। আর দ্বিতীয় জনের নাম ছিল সুশন। সে একটা মানসিক ভারসাম্যহীন মেয়েকে প্রচুর ভালোবাসতো। দারিদ্র্যের কারণে মেয়েটার সব ইচ্ছা পূরণ করতে না পারলেও তাদের এই অপূর্ণতার মাঝে এক অদ্ভুত মায়াবী প্রেমের গল্প লুকিয়েছিল। আর দলের 3 নম্বর সদস্য বং জিয়ন। সে ছিল একজন ডিভোর্সি বাবা। তার প্রাক্তন স্ত্রী তাদের একমাত্র স্কুল পড়ুয়া মেয়েটাকে নিয়ে পাকাপাকি ভাবে অস্ট্রেলিয়া চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। জিয়ন তার মেয়েকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতো। তাদের এই গল্পটা ছিল পরিবার ভেঙে যাওয়ার এক চরম বেদনার চিত্র। এরপর আসে মুন সিয়ন বা মুন। তাকে সবাই গৃহহীন ভাবলেও সে মূলত একটা আন্ডারগ্রাউন্ড গ্যাং এর সদস্য ছিল। আর তাই পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার জন্য সে এভাবে হোমলেস হওয়ার অভিনয় করছিল। লি তাকে দলে নেয় কারণ তার জীবনের এই রহস্যময় দিকটা ডকুমেন্টারির জন্য বেশ আকর্ষণীয় ছিল। এরপর যখন তাকে খেলতে দেওয়া হয় তখন সে ফুটবলটা দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। সে বিড়বিড় করে বলতে থাকে যে 7 বছর বয়সে সে তার মায়ের কাছে একটা ফুটবল চেয়েও পায়নি। সেই ক্ষোভে বন্ধুদেরকে লাথি মারার মাধ্যমেই তার অপরাধ জগতে শুরু হয়েছিল। লি সুযোগ বুঝে মনের এই আবেগময় কথাগুলো ক্যামেরাবন্দি করে নেয়। আর এভাবেই লি এক এক করে সব প্লেয়ারদেরকে নিজে থেকে সিলেক্ট করে নেয়। আর একদম সর্বশেষে এসে একজন প্লেয়ার বাকি ছিল। তখন লি ইউনকে দায়িত্ব দেয় একজন প্লেয়ার বেছে নেওয়ার জন্য। আর তখনও ইউন রেগে গিয়ে লিকে বলে তোমার কি আমাকে পাগল মনে হয়? নিজের সিনেমা শুটিং করতে সব ক্যারেক্টার তুমি বেছে নিলে, আমাকে দিচ্ছ মাত্র একটা প্লেয়ার বাছাই করতে। এটা কোনো কথা? এটা কি ফুটবল টিম নাকি সিনেমা শুটিং? যাই হোক, অবশেষে এসে এমন একজনকে পছন্দ করে যার চোখে নিজেকে বড় হওয়ার আর প্রমাণ করার তীব্র ইচ্ছা ছিল। আর পুরো টিমের মধ্যে শুধুমাত্র এই লোকটাকেই দেখতে কিছুটা খেলোয়াড়দের মতো দেখাতো। যাই হোক, সেই দিন গভীর রাতে আমরা দেখি অন্ধকার রাস্তায় ইউন একা হাঁটছিল। আসলে সে তার মায়ের সাথে দেখা করতে এসেছিল। ইউনের মা প্রতারকদের পাল্লায় পড়ে নিজের এবং তার ছেলের সব টাকা খুইয়ে এখন পালিয়ে পালিয়ে জীবনযাপন করছিল। আসলে সে খুবই সহজ সরল একটা মানুষ ছিল। আর তাই যেই তার সাথে ভালো ব্যবহার করত সে তার উপর গলে যেত। আর বারবার মানুষের উপর বিশ্বাস করে সে এভাবেই ধোঁকা খেত। এমনকি সেদিনও ইউনের মা তার সাথে তার নতুন প্রেমিককে নিয়ে সেখানে হাজির হয়েছিল। মায়ের এমন খামখেয়ালি জীবন দেখে ইউন ভেতর ভেতর অনেক হতাশ হলেও কিছুই বলতে পারতো না। অথচ এত কিছুর পরেও তার মা তাকে বলে এবার সে যার সাথে আছে সে অনেক ভালো মানুষ, সে নাকি প্রতারক না। ইউন সবকিছু মুখ বুঝে সহ্য করে নেয়। পরের দিন লি ইউনকে জানায় যে সুশন নাকি দল ছেড়ে চলে গেছে এবং তাকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে। এখন তাদের একমাত্র মিশন ছিল তাকে ফিরিয়ে আনা। লি তার ডকুমেন্টারিতে ভয়েস ওভারে সুশানের জীবনের বর্ণনা দিতে গিয়ে জানায় যে সুশন ছোটবেলা থেকেই এতিম ছিল।
17 বছর বয়সে সে নিজের একটা বাড়ি বানানোর স্বপ্ন দেখে কনস্ট্রাকশনের কাজ শুরু করেছিল, কিন্তু একদিন উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে সে মারাত্মকভাবে আহত হয় আর চিকিৎসার পেছনে তার জমানো সব টাকা শেষ হয়ে যায়, আর সেই সাথে তার স্বপ্নগুলো। আর এরপর থেকেই সে রেল স্টেশনে ঘুমাতো, কিন্তু এভাবে একদিন গুন্ডারাও তার শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছিল তার কাছ থেকে। আর সেই নিঃস্ব অবস্থাতেই জিজুন নামের সেই মানসিক ভারসাম্যহীন মেয়েটা তাকে সাহায্য করে। সেখান থেকেই তাদের প্রেম শুরু। বর্তমানে সুশান খবরের কাগজ বিক্রি করছিল, আর ইউন তার কাছে এসে তাকে দলে ফেরার জন্য অনেক অনুরোধ করে, কিন্তু তবুও সে কিছুতেই রাজি হয় না। উল্টো তাকে অনেক উল্টাপাল্টা কথা বলে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই সেখানে জিজুন এসে হাজির হয়, মানে সেই মেয়েটা যার কিছুটা মানসিক সমস্যা ছিল। জিজুন ইউনকে দেখেই চিনতে পারে আর বলে, তুমি জাতীয় দলের খেলোয়াড় তাই না? তোমাকে আমি চিনি, তোমার খেলা আমার অনেক ভালো লাগে, তোমার খেলা দেখেই আমি ফুটবল খেলার প্রেমে পড়েছি। এদিকে এই সবকিছু লি ক্যামেরায় রেকর্ড করছিল। জিজুন আরো জানায় সে ফুটবল খুব ভালোবাসে। সুশান আগে ভাবতো জিজুন হয়তো কথা বলতে পারে না, কারণ তার সাথে পরিচয় হওয়ার পর থেকে সে আজ পর্যন্ত সুশানের সাথে কোনো কথাই বলেনি। আজ প্রথম থেকে কথা বলতে দেখে সুশান তো একেবারেই অবাক। জিজুনের ফুটবলের প্রতি আগ্রহ দেখে সুশান শেষ পর্যন্ত দলে ফিরতে রাজি হয়ে যায়। তাদের অনুশীলনের সময় দেখা যায় লি আর ইউনের ভেতরে একটা দুষ্টমির সম্পর্ক হয়ে গেছে। লি যেন ইউনকে আঙ্গুলের মাধ্যমে কিছু একটা দেখাচ্ছিল, এটা আসলে আমি ঠিক বুঝতে পারিনি। যাই হোক, অনুশীলন চলার সময় দেখা যায় সুশানের সাথে ধাক্কা লেগে হনকিনের পায়ে মারাত্মক আঘাত লাগে। ডাক্তার তাকে 1 মাসের জন্য বিশ্রামে থাকতে বলে। যেহেতু বিশ্বকাপ শুরু হতে আর মাত্র 2 মাস বাকি, তাই হনকিন ইউনকে অনুরোধ করে সে যেন তাকে দল থেকে বাদ না দেয়। সে জানায় যে তার স্ত্রী আর মেয়ে তাকে ঘৃণা করে। দুর্নীতির মামলায় জেল খাটার পর সে সবকিছু হারিয়ে এখন রাস্তায় ভিক্ষা করে। আর তখন তার স্ত্রী তাকে সাফ জানিয়ে দিয়েছিল সে যেন কখনো তার স্ত্রী আর তার মেয়ের সামনে না যায়। আর তাই হনকিন মনে মনে শপথ নিয়েছিল সে এমন কিছু করে দেখাবে যাতে তার পরিবার তাকে নিয়ে আবারও গর্ব করতে পারে। তাই বিশ্বকাপের মঞ্চে নিজেকে প্রমাণ করা তার জন্য অনেক বেশি জরুরি ছিল। এদিকে ইউন বুঝতে পারছিল না যে সে হনকে নিয়ে কি করবে, কিন্তু তারপরেও এখন তাদেরকে একজন ব্যাকআপ প্লেয়ার রাখতে হবে। আর ইউনকে পরামর্শ দেওয়ার জন্য সেখানে তাদের সাথে একজন জুনিয়র কোচ ছিল। আর সেই জুনিয়র কোচের মাধ্যমেই ইউন একটা ছেলের ব্যাপারে খোঁজ পায়, আর তারা তখন সেই ছেলের সাথে দেখা করতে যায়। এই ছেলেটাও বিভিন্ন জায়গায় নিউজ পেপার বিক্রি করত। আর ইউন যখনই তাকে খেলার ব্যাপারে বলে সে সাথে সাথেই রাজি হয়ে যায়। এরপর ইউন তার সাথে নানা ব্যাপারে কথা বলছিল, আর লি তাদের ভিডিও তৈরি করছিল। এমন সময় লি ওই ছেলেটার ব্যাগের ভেতরে কয়েকটা হারানো বিজ্ঞপ্তির পোস্টার দেখতে পায়, কিন্তু ছেলেটা তখন দ্রুত তার ব্যাগটা নিয়ে নেয়। সে তাদেরকে বলে যে কাল সে ক্লাবে এসে দেখা করবে, কিন্তু পরের দিন তারা অনেকক্ষণ অপেক্ষা করার পরেও সেই ছেলেটা সেখানে আসে না। ইউন তখন জুনিয়র কোচের কাছে সেই ছেলেটার ব্যাপারে জানতে চায়, আর এটাও জানতে চায় যে ছেলেটা কাকে খুঁজে বেড়াচ্ছে। কোচ তখন তাদেরকে জানায় যে ছেলেটার নাম হচ্ছে ইনসুন। আসলে ইনসুনের যখন 7 বছর বয়স ছিল তখন কোনো এক কারণে তার বাবা মা তাকে ঘুমের ওষুধ খাইয়ে নিজেরা আত্মহত্যা করে মারা যায়। আর এরপর থেকে ইনসুন একটা এতিমখানায় বড় হতে থাকে। আর সেই এতিমখানাতেই তার পরিচয় হয় সুমিন নামের একটা মেয়ের সাথে, আর তার সঙ্গেই ইনসুন বড় হয়ে ওঠে। সুমিনের জন্য ইনসুন নতুন করে বাঁচতে শেখে, এমনকি বড় হওয়ার পর তারা একে অপরকে ভালোবেসে ফেলে। সুমিন তার পড়ালেখা বাদ দিয়ে একটা অফিসে চাকরি করত, কিন্তু ইনসুনের এটা মোটেও ভালো লাগতো না। তাই ইনসুন নিজে কাজ করতে শুরু করে, আর সে সুমিনকে চাকরি ছেড়ে দিয়ে তার লেখাপড়া চালিয়ে যেতে বলে। যদিও সুমিন এটা করতে চাচ্ছিল না, তারপরেও ইনসুনের কথায় সে রাজি হয়ে যায়। এরপর সুমিনের চাকরির শেষ দিন উপলক্ষে একটা পিকনিকের আয়োজন করা হলে ইনসুন সেখানে চলে যায়। জায়গাটা ছিল বিশাল একটা সমুদ্রের পাড়ের কাছে। সেদিন রাতে আবার প্রচন্ড ঝড় হয়েছিল, আর সেই দিনের একটা দুর্ঘটনায় সুমিন সমুদ্রের পানিতে তলিয়ে যায়। ইনসুন পাগলের মতো সেখানে ছুটে আসে, কিন্তু আজ পর্যন্ত সুমিনের লাশটা কোথাও পাওয়া যায়নি। ইনসুন বিশ্বাস করত সুমিন এখনো বেঁচে আছে, তাই সে পাগলের মতো সব জায়গায় পোস্টার লাগাতো। ইনসুনের ব্যাপারে সবকিছু জানার পর ইউন আর লিয়ের তার জন্য খুব খারাপ লাগে, তাই তারা সোজা ইনসুনের সাথে দেখা করতে চলে আসে। আর ইউন তখন ইনসুনকে বোঝায় যে যদি তুমি ফুটবল খেলো তাহলে টিভিতে তোমাকে দেখানো হবে, আর এটা কোরিয়া সহ পৃথিবীর সব জায়গায় দেখানো হবে। তাই যদি সুমিন সত্যি সত্যি বেঁচেও থাকে তাহলে এই খেলার মাধ্যমে সে জানতে পারবে যে ইনসুন তাকে কতটা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, আর তাই এর থেকে ভালো কোনো অপশন তোমার হাতে নেই। ইউনের কথাগুলো শুনে ইনসুন অবশেষে খেলার জন্য রাজি হয়ে যায়, আর তাই এবার সে খেলার জন্য মাঠে চলে যায়। আর আজকে হন চলে এসেছে ক্লাচে ভর দিয়ে তাদের খেলা দেখতে। এরপরেই শুরু হয় তাদের প্র্যাকটিস সেশন। সবাই খুব আগ্রহ নিয়ে প্র্যাকটিস শুরু করে, কিন্তু ফুটবলের কৌশল সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। ইউন তাদেরকে দৌড়াতে বললে তারা অল্পতেই হাঁপিয়ে ওঠে। লি তখন ইউনকে একটু কড়া হতে বলে। ইউন সত্যি সত্যি তাদের উপর রেগে গিয়ে বকাঝকা শুরু করে। এতে সুশান অপমানিত বোধ করে ইউনকে 5 জনের বিপক্ষে একা খেলার চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ইউন তো হাসতে হাসতে খেলা শুরু করার কয়েক মুহূর্তের মধ্যেই সবাইকে নাকানি চুবানি খাইয়ে ম্যাচ জিতে যায়। এমনকি সে ম্যাচ জিতে এমন ভাবে উল্লাস করতে থাকে যেন সে বিশ্বকাপ জয় করে ফেলেছে। এটা দেখে বাকিরাও অনেক অবাক হয়ে যায়। ইউন একটু বেশি আবেগতাড়িত হয়ে গিয়েছিল আর কি। এমন সময় বংজিয়ানের মেয়ে ইসো সেখানে খেলা দেখতে আসে। লি ইসোর সাথে একটা সাক্ষাৎকার নেয়। ইসো জানায় তার বাবা দুনিয়ার সব থেকে ভালো মানুষ হলেও সবাই তার সরলতার সুযোগ নেয়। সে অস্ট্রেলিয়া যাওয়ার আগে শেষ কয়েকটা দিন বাবার সাথে কাটাতে চায়, কিন্তু তার বাবার কোনো বাড়ি নেই। লি তখন ইসোকে কথা দেয় যে তারা কোচ ইউনের বাড়িতে থাকতে পারবে। এদিকে ইউন তখনও কিছুই জানে না, সে আনন্দে লাফালাফি করছিল। লি তার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়, ইউনও হাসি দেয়, কিন্তু সে বুঝতে পারে না তার অনুমতি ছাড়াই অলরেডি সে বাস খেয়ে গেছে।
এদিকে লি এই কথা ইউনকে জানানোর আগেই বাকি সবাইকে জানিয়ে দেয় যে ইউন অনেক ভালো মানুষ, তাই সে তাদেরকে বাড়িতে থাকতে দিতে রাজি হয়েছে। আর এই কথা শুনে জিউন তো আবেগে কেঁদে ইউনকে জড়িয়ে ধরে আর তাকে ধন্যবাদ জানায়। বাধ্য হয়ে ইউন আর কিছুই বলতে পারে না, আর তাদেরকে বাড়িতে নিয়ে আশ্রয় দেয় এবং বাবা মেয়ে সুন্দর সময় কাটতে থাকে। এরপর ইউন একটা বাচ্চাদের প্রো টিমের সাথে তাদের প্র্যাকটিস ম্যাচের আয়োজন করে। তারা তো প্রতিপক্ষ হিসেবে বাচ্চা দেখে ভাবে আরে এদেরকে তো তুড়ি মেরে উড়িয়ে দেব, তাই সিরিয়াস না হয়ে খেলতে থাকে। তাই প্রথম হাফে তারা 3 গোল খেয়ে পিছিয়ে পড়ে। এরপর ইউন তাদেরকে এসে বোঝায় প্রতিপক্ষরা বাচ্চা না বৃদ্ধ এটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে প্রতিপক্ষকে কখনোই ছোটভাবে নেওয়া যাবে না। এরপর ইউনের উৎসাহতে তারা দারুণভাবে ফিরে আসে আর 4 গোল দিয়ে ম্যাচটা জিতে নেয়। দলের সবার মধ্যে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছিল। এখন এদিকে লি জানতে পারে হঠাৎ করেই তাদের স্পন্সরশিপ চলে গেছে। এতে লি অনেক হতাশ হয়ে পড়ে। ইউন বুঝতে পারে স্পন্সর ছাড়া এই টুর্নামেন্টে আর কোনো মানে নেই, আর তাই সেও সরে দাঁড়ানোর কথা ভাবছিল। জুনিয়র কোচ জানায় খেলা চালিয়ে নিতে অন্তত 30 লক্ষ টাকা লাগবে। ঠিক সেই মুহূর্তে ইউনের মা পুলিশের হাতে ধরা পড়ে আর ইউনকে ফোন করে। ইউন মায়ের কাছে জানতে চায় তার কাছে নিজের সন্তান বড় নাকি অন্য কিছু। মা কোনো সদুত্তর দিতে পারে না, কারণ সে আসলে এমন উচ্ছৃঙ্খল জীবনযাপন অনেক ভালোবেসে ফেলেছে। সে বলে টাকা দিয়ে আমাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যা, কিন্তু ইউন এবার শক্ত হয়ে জানিয়ে দেয় তার কাছে কোনো টাকাই নেই, সে নিজেই পথের ফকির এখন। আর তার মাকে খুব শক্ত করেই বলে আজ থেকে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। সে আরো বলে যদি তুমি ভালোভাবে ফিরে আসতে পারো তবে আমি তোমার সাথে কথা বলবো। এটা বলে সে পুলিশ স্টেশন থেকে ফিরে আসে। মন খারাপ করে ফেরার পথে ইউন দেখে কিছু বকাটে ছেলে জিজুনকে বিরক্ত করছে। সে প্রথমে তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা উল্টো হামলা করলে ইউন তাদেরকে মারধর করে। কেউ একজন এই ঘটনার ভিডিও করে ছড়িয়ে দিলে সারা দেশে ইউনের বিরুদ্ধে আবারও নিন্দার ঝড় ওঠে। সেই হলুদ সাংবাদিক দোষিক খুব বাজেভাবে মিডিয়াতে এই খবর ছড়াতে থাকে। এরপর ইউনের টিম তার কাছে গিয়ে অনেক রিকোয়েস্ট করে যাতে সে এগুলো বন্ধ করে। তারা বোঝায় আসলে সেদিন সে মারামারি করেনি, বরং একটা মেয়েকে বাঁচাতে লড়াই করেছে। কিন্তু প্রমাণ ছাড়া ইউনের কোনো কথাই কেউ বিশ্বাস করতে চায় না। আর কোনো উপায় না পেয়ে এবার তারা সবাই লিজুনের কাছে গিয়ে অনেক বোঝায়, কিন্তু জিজুন প্রথমে রুমের বাইরে আসতে চাচ্ছিল না, কারণ ওই ঘটনার পর সে অনেক ভয় পেয়ে গিয়েছিল। তখন লি তাকে বোঝায় দেখো জিজুন, তুমি যদি কিছু না বলো তাহলে তোমার প্রিয় খেলোয়াড় অনেক বড় বিপদে পড়ে যাবে। আর এটা শুনে জিজুন এবার সেই ঘটনাস্থলে আসে। আর তারপর সে বারবার একটা ভবনের দিকে ইশারা করছিল, আর তারপর অন্যদের হাতে থাকা মোবাইলের দিকে ইশারা করছিল। লি তখন বুঝতে পারে নিশ্চয়ই সেই ভবন থেকেই আসল ভিডিওটা করা হয়েছিল। এরপর তারা যখন সেই আসল ভিডিওটা সংগ্রহ করে তখন দেখা যায় আসলে জিজুনকে বাঁচানোর জন্যই সেদিন ইউন মারামারি করছিল। আর তখন লি এই ভিডিওর সাথে ইউনের তার নতুন দলের প্রশিক্ষণ দেওয়ার অনেকগুলো ভিডিও এবং জিয়ান আর তার মেয়েকে আশ্রয় দেওয়ার ক্লিপগুলো মিলিয়ে একটা দারুণ ডকুমেন্টারি তৈরি করে। ভিডিওটা ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয়, মানুষের ভুল ভেঙে যায় এবং তারা ইউনকে আবারও ভালোবাসতে শুরু করে। আর ইউটিউবে এটা এতটাই ভাইরাল হয় যে সেই ভিডিওর আয় থেকেই তাদের বিশ্বকাপের জন্য প্রয়োজনীয় টাকার ব্যবস্থা হয়ে যায়। ইস, যদি আমাদের দর্শকরাও আমাদেরকে এমন ভালোবাসা দিত। আসলে এত কষ্ট করে ভিডিও বানানোর পর যখন কোনো ভিডিওতে রিচ হয় না তখন একটু খারাপই লাগে। যাই হোক, এদিকে বিশ্বকাপের ঠিক আগের দিন ইউনের এজেন্সির মালিক তাকে একটা লাভজনক রিয়েলিটি শোতে অংশ নেওয়ার প্রস্তাব দেয়, যেখানে গেলে সে অনেক টাকা ইনকাম করতে পারবে, কারণ সে এখন ইন্টারনেটের হট টপিক। কিন্তু সমস্যা হলো এই শোতে অংশগ্রহণ করতে গেলে সে বিশ্বকাপে থাকতে পারবে না। এদিকে ইউনের এখন টাকারও খুব দরকার, তাই সে কিছুটা দ্বিধায় পড়ে যায়। সে তার দলকে ভালোভাবে প্র্যাকটিস করিয়ে জানায় যে খেলার দিন হয়তো সে তাদের সাথে থাকতে পারবে না। এদিকে ইউনের মা জেল থেকে ছাড়া পেয়ে ছেলের সাথে দেখা করতে আসে, আর আজকে তার কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল সে সেদিনের কথায় তার কিছুটা ভুল বুঝতে পেরেছে। সে ইউনের সাথে বসে একসাথে খাওয়া দাওয়া করে, আর তারপর তার ছেলের আগের ফুটবল ম্যাচগুলো দেখে অনেক আনন্দ করতে থাকে। আর সে তার ছেলেকে বলে আমি চাই তুমি তোমার ক্যারিয়ারে ফোকাস করো আর আবারও আগের মতো ফুটবল মাঠে ফিরে যাও, কারণ আমি তোমার থেকে দূরে থাকলেও তোমার ম্যাচগুলোর কারণে আমি সবসময় তোমাকে দেখতে পারতাম। মায়ের এমন পরিবর্তন দেখে ইউনের আবারও মনোবল ফিরে আসে। এদিকে বুদাপেস্ট শহরে সেই খেলার সময় চলে এসেছিল। ইউন যাবে না জানার কারণে তাদের দল হনকে তাদের কোচ বানিয়ে বিশ্বকাপ খেলার জন্য এয়ারপোর্টের দিকে যাচ্ছিল, কিন্তু তাদের সাথে ইউন না থাকার কারণে তারা সবাই বেশ মন খারাপ করেছিল আর খেলার প্রতি তাদের আগ্রহ অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে ইউন স্যুট পরে সেখানে হাজির হয়ে যায়। সে রিয়েলিটি শো বাতিল করে তাদের দলের সাথে আসার কারণে সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়। এরপর তারা সেদিন পৌঁছে যায় বুদাপেস্ট শহরে, যেখানে তাদের খেলাটা অনুষ্ঠিত হবে। সেখানকার রাস্তায় প্রতিটা টিমে নিজেদের দেশকে রিপ্রেজেন্ট করছিল, আর এখানকার সমস্ত খেলোয়াড়রাই ছিল আশ্রয়হীন। এবার যখন ইউনের টিম এখানকার প্রথম উদ্বোধনী ম্যাচটা দেখে তখন তারা এখানকার খেলোয়াড়দের খেলা দেখে একেবারেই অবাক হয়ে যায়, কারণ তাদেরকে দেখে মনে হচ্ছিল না যে তারা কোনো আশ্রয়হীন টিম, বরং তাদের প্রত্যেককেই আন্তর্জাতিক মানের ফুটবলার মনে হচ্ছিল। এরপর কিছুক্ষণের মধ্যেই সেখানকার ফুটবল খেলা শুরু হয়ে যায় এবং কোরিয়ার সাথে খেলা হবে কোস্টারিকা নামের একটা দেশের। কিন্তু দেখা যায় খেলা শুরু হওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই তারা গোল দিয়ে ফেলে। কোরিয়ার টিম অনেক চেষ্টা করেও তাদেরকে কোনোভাবে একটা গোল দিতে পারছিল না, বরং এদিকে কোস্টারিয়ার গোল হতেই থাকে আর এক পর্যায়ে 12টা গোলে তারা জিতে যায়। এটা দেখে টিমের সবাই অনেক হতাশ হয়ে পড়ে, আর ইউনো বুঝতে পারছিল না সে কি বলে তাদেরকে সান্ত্বনা দেবে আর কিভাবে এবার লিড করলে তারা ভালো খেলবে। অন্যদিকে রাস্তা দিয়ে মন খারাপ করে ইনসুন হাঁটছিল, কিন্তু এমন সময় একটা দল ইচ্ছা করেই তার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে শুরু করে। তারা বলতে থাকে যে ইনসুন নাকি তাদেরকে ধাক্কা দিয়েছে, এমনকি তারা ইনসুনকে তাদের খেলা নিয়েও অনেক আজে
খরচে কথা বলে। এক পর্যায়ে তারা ইনসুনের গায়েও হাত দেয়। এদিকে দেখা যায় ইউন এখানে ঝগড়া না থামিয়ে নিজেই উল্টো সেই টিমের সাথে মারামারিতে লেগে যায়। কিন্তু এমন সময় লি এসে কোনো মতে তাদেরকে থামিয়ে সেখান থেকে নিয়ে যায়। লি তখন তাদের সবাইকে বলে এখন উচিত তাদের সবাই শুধু খেলায় ফোকাস করা, তাদেরকে এখন আরো 10টা ম্যাচ খেলতে হবে, যার বেশিরভাগই হবে ইউরোপীয় শক্তিশালী সব দলের সাথে। লি তখন তাদেরকে বলে তাদেরকে যে বিশ্বকাপ জিততে হবে এমন কোনো কথা নয়, তাদেরকে শুধুমাত্র একটা ম্যাচ জিতলেই হবে, কারণ তার ডকুমেন্টারির জন্য একটা ম্যাচ জেতা অনেক জরুরি। কিন্তু যেখানে লি, ইউন আর জুনিয়র কোচ তাদের টিম নিয়ে অনেক চিন্তিত ছিল, সেখানে টিমের প্লেয়ারদের কোনো হুঁশই ছিল না। তারা রাস্তায় গিয়ে নাচ গান করতেই ব্যস্ত ছিল। এমনকি নাচতে নাচতেই সুশান্ত তার হাত ভেঙে ফেলে, যার ফলে সে পরবর্তী ম্যাচগুলো খেলতে পারবে না। আর ইউন এটা দেখে তাদের উপর অনেক রেগে যায়। ইউন বুঝতে পারছিল না তারা এখন এক্সট্রা প্লেয়ার কোথায় পাবে। এদিকে লি খবর পায় যে টিমের মধ্যে যাদের খেলোয়াড়দের সংকট আছে তারা চাইলে অন্য দেশের প্লেয়ারদেরকে ভাড়া করে নিতে পারবে, আর তাই সেই দুজন ব্রাজিলের প্লেয়ারকে ভাড়া করে নিয়ে আসে। কিন্তু এই বিষয়টা ইউনের কাছে মোটেও ভালো লাগে না, কারণ অন্য দেশের প্লেয়ারদেরকে নিয়ে যদি তারা জিতেও যায় এটা তাদের দেশের জন্য অসম্মানজনক। কিন্তু তারপরেও তারা কিছুই করা ছিল না। এবার দেখা যায় তাদের পরের ম্যাচটা ছিল নিউজিল্যান্ডের সাথে। তবে তাদের টিমে ব্রাজিলের যে দুইজন প্লেয়ার নেওয়া হয়েছিল তারা খুবই দুর্দান্ত ভালো খেলছিল, আর তাদের জন্য ইউনের টিম এই ম্যাচটা জিতে যায়। পুরো ম্যাচে শুধুমাত্র ওই দুইজন প্লেয়ারই গোল করে, কোরিয়ার একজন প্লেয়ারও ভালো পারফরমেন্স করতে পারে না। তাই ইউনের কাছে এই জয়ের কোনো মূল্যই ছিল না, সে অনেক অপমানিত বোধ করছিল। ইউন তখন তাদের দলের সামনে এসে তাদের সবাইকে বলে এখানে হয়তো আমরা কোনো ইতিহাস তৈরি করে যাব, তা না হলে কিছু স্মৃতি। তাই তোমরা ঠিক করো যে তোমরা কি করতে চাও। এতগুলো দিন তোমাদের এত কষ্ট করে আমি খেলা শিখিয়েছি, কিন্তু এখন তোমরা আমার কি প্রতিদান দিচ্ছ? আমাকে এভাবে অন্য দেশের প্লেয়ারের সামনে লজ্জায় ফেলছো। তোমাদের জন্য আমি আমার ক্যারিয়ার ছেড়ে এখানে এসেছি, কিন্তু তোমরা কি আমার জন্য কিছুই করতে পারো না? এইসব কথা শুনে সবার মধ্যে এক অদ্ভুত শক্তি চলে আসে। তারা সবাই এবার দৃঢ় প্রতিজ্ঞা করে যে তারা তাদের সর্বোচ্চটা দিয়ে ভালো খেলার চেষ্টা করবে। এবার তাদের পরের ম্যাচ ছিল জার্মানির সাথে। খেলার প্রথমার্ধেই দেখা যায় যে ব্রাজিলের সেই প্লেয়ার দুজনকে মাঠে নামানো হয় না, শুধুমাত্র কোরিয়ান টিম মেম্বাররাই খেলতে থাকে। এবার সবাই মিলে আপ্রাণ চেষ্টা করতে থাকে যাতে তারা কোনো মতে ম্যাচটা জিতে যায়। যদিও জার্মানি বারবার গোল দিতে যাচ্ছিল, কিন্তু সবাই মিলে সেটা ঠেকানোর আপ্রাণ চেষ্টা করে, আর এবার তাদের চেষ্টার কোনো কমতি ছিল না। এরপর দেখা যায় ভাঙা হাত নিয়ে খেলতে নেমে পড়ে সুসান। সে যেহেতু সবার চাইতে ভালো খেলতে পারত, তাই সে জার্মানির বেশ কয়েকটা গোল আটকে ফেলে, আর এবার খুশিতে সে দৌড়ে এসে ইউনের সাথে হাত মেলায়। এই প্রথমবার সুসান ইউনের সাথে ভালো আচরণ করছিল, আর ইউনো আজকে তার টিম মেম্বারদের প্রতি খুবই খুশি ছিল, কারণ আজকে তাদের চেষ্টায় কোনো কমতি ছিল না। তবে এমন সময় জার্মানির গোল ঠেকাতে গিয়ে গোলকিপার মন অনেক আহত হয়, যার ফলে তারা এই ম্যাচটা জিততে পারে না। যদিও কোরিয়া জার্মানির কাছে একদমই হারার পথেই ছিল, কিন্তু ইউন তাদের সবাইকে ভরসা দিয়ে বলে যে আজকে তারা প্রত্যেকেই ভালো খেলেছে, তারা চেষ্টা করলে অবশ্যই আরো ভালো কিছু করতে পারবে। এখন তাদের টিমের মধ্যে দুইজন খেলোয়াড় ইনজুরিতে ছিল, একজন গোলকিপার মন আর আরেকজন সুসান। তাই জুনিয়র কোচ তাদের সবাইকে বলে যে এখন তাদের উচিত ব্রাজিলের সেই দুইজন খেলোয়াড়কে খেলতে দেয়া। কিন্তু এবার আর কোনো প্লেয়ারই নিজের জায়গা ছাড়তে চাইছিল না, আর তাই এবার তারা সবাই জোশের সাথে বলে ওঠে যে তাদের অন্য কোনো দেশের খেলোয়াড়ের কোনো প্রয়োজন নেই, তারা ভালো খেলতে পারে বলেই তারা এই আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছতে পেরেছে, তাহলে নিশ্চয়ই তাদের কোনো না কোনো যোগ্যতা তো আছেই, আর এবার তারা সেটাই প্রমাণ করবে। এই কথা শুনে ইউন, লি আর জুনিয়র কোচ সবাই অনেক খুশি হয়ে যায়। এদিকে তখনও হন একটাও ম্যাচ খেলেনি, কারণ তার পায়ে বড় ইনজুরি ছিল। তাই হন এখানে ইউনের কাছে অনুরোধ করে বলে যে এবার সে তার টিমের জন্য কিছু একটা করতে চায়, আর তাই যাই হয়ে যাক না কেন সে এবার তাদের সাথে খেলতে চায়, আর ইউন যেন তাকে এই সুযোগ থেকে বঞ্চিত না করে। আর তাই এবার হনকেও খেলার সুযোগ দেওয়া হয়। আর হাফ টাইমের পরে দ্বিতীয় অর্ধে দেখা যায় এবারও সেই ব্রাজিলের দুই টিমকে বাদ দিয়েই কোরিয়ান টিম খেলতে নেমে গেছে। তবে এখনো তারা খুব বেশি একটা সুবিধা করতে পারে না, কারণ জার্মানির টিম খুবই শক্তিশালী ছিল। এমন সময় দেখা যায় ইনসুন গভীর চিন্তায় পড়ে যায়। আসলে খেলতে নামার আগে ইউন ইনসুনকে বলেছিল যে তোমাকে তোমার ভালোবাসার মানুষের জন্য ভালো খেলতে হবে, তুমি যত বেশি ভালো খেলবে তত বেশি তোমার কথা চারিদিকে ছড়িয়ে পড়বে, আর এভাবে হয়তো তুমি সুমিনকে আবারও তোমার জীবনে ফিরে পেতে পারো। আর এইসব কথা ভাবতে ভাবতেই ইনসুন অনেক ভালোভাবে খেলার চেষ্টা করে। ইউন তার টিমের প্রত্যেকটা প্লেয়ারকে এইভাবেই মোটিভেশন দিয়েছিল। দেখা যায় এবার গোলকিপারের দায়িত্বে ছিল হন। তার পায়ে সমস্যা থাকার পরেও সে দুর্দান্ত ভাবে একের পর এক গোল আটকাতে সক্ষম হয়। এদিকে কোরিয়ান টিমের এমন দুর্দান্ত পারফরমেন্স দেখে দর্শকরাও তাদেরকে সাপোর্ট করতে শুরু করে, কারণ এতগুলো ম্যাচে তারা সবাই কোরিয়ার এমন রূপ দেখেনি। সবাই তাদেরকে দুর্বল টিমই ভেবেছিল, কিন্তু এবার তাদের খেলা দেখে সবার দৃষ্টিভঙ্গি বদলে যায়, আর দর্শক সারিতে বসে থাকা সবাই কোরিয়া কোরিয়া বলে চিৎকার করতে থাকে। এতে করে সমস্ত খেলোয়াড়রা অনেক খুশি হয়ে যায়, কিন্তু তারা প্রত্যেকেই খেলার মাঠে অনেক আঘাত পাচ্ছিল, কিন্তু তারপরেও তারা ঘুরে দাঁড়াচ্ছিল। সবচাইতে বেশি অবস্থা খারাপ হয় গোলকিপার হনের, কিন্তু তারপরেও হন তার খেলা চালিয়ে যায়। এদিকে ইয়ান সহ দর্শক সারির সবাই অনেক এক্সাইটেড হয়ে পড়ে, কারণ খেলা শেষ হতে আর মাত্র 1 মিনিট বাকি ছিল। এমন সময় দেখা যায় ইউন হনের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করে। হন তখন টিমের সবাইকে চোখের ইশারায় কিছু একটা বলে। এবার দেখা যায় হন অনেক জোরে বলটা ছুড়ে মারে, আর সেটা সোজা চলে যায় ইনসুনের কাছে, আর ইনসুন বলটা পেয়ে এক মুহূর্তের মধ্যেই গোল করে ফেলে, এবং খেলাটাও এখানেই শেষ হয়ে যায়। কোরিয়ান টিম এই প্রথম তাদের গোল দিতে সক্ষম হয়েছে, তাই পুরো স্টেডিয়াম যেন খুশিতে আত্মহারা হয়ে পড়ে। ইউন দৌড়ে গিয়ে সবাইকে জড়িয়ে ধরে। যদিও তারা বিশ্বকাপ জেতেনি, তবুও এই একটা ম্যাচের আনন্দই যেন তাদের কাছে বিশ্বকাপের থেকেও বড়
ছিল। এবারে পরের ম্যাচগুলোতে দেখা যায় তারা প্রতিটা ম্যাচই খুবই আত্মবিশ্বাসের সাথে খেলে, তবে তারা বিশ্বকাপ না পেলেও সেরা উদীয়মান টিমের খেতাব পেয়েছিল। তাদের দুর্দান্ত পারফরমেন্সের জন্য তাদেরকে অনেক সম্মাননা দেওয়া হয়। সবাই তখন অনেক আনন্দের সাথে কোরিয়ায় ফিরে আসে। কিন্তু সেই বিশ্বকাপের পর তাদের প্রত্যেকের জীবনে অনেক বড় পরিবর্তন আসে। তারা কেউ এখন আর আশ্রয়হীন ছিল না, প্রত্যেকের মাথার উপর থাকার মতো একটা ছাদ ছিল। লিয়ের সেই ডকুমেন্টারি চারিদিকে অনেক ভাইরাল হয়েছে এবং নাম্বার 1 অ্যাড ফার্মের পুরস্কার পেয়েছে। এদিকে হনের মেয়েও তার ভুল বুঝতে পেরে হনের নাতিকে নিয়ে তার সাথে দেখা করতে আসে। নাতিকে কোলে নিয়ে যেন হন জীবনে একেবারেই পরিপূর্ণ হয়ে যায়। অন্যদিকে জিওনের মেয়ে অস্ট্রেলিয়াতে চলে গিয়েছিল, তবে যাওয়ার আগে সে তার বাবাকে জানিয়েছিল যে এখন সে আর তার বাবাকে নিয়ে মোটেও টেনশন করবে না, কারণ তার বাবা অনেক বড় মাপের ফুটবলার হয়ে গেছে আর সে তাড়াতাড়ি করে লেখাপড়া শেষ করে তার বাবার কাছে ফিরে আসবে। অন্যদিকে জিজুন একদিন খাবার খেতে খেতে সুসানকে হ্যান্ডসাম ফুটবলার বলে আর সুসানের সাথে সেই প্রথমবার কথা বলে, যার জন্য সুসান খুশিতে একেবারে আত্মহারা হয়ে যায়। এদিকে ইনসুন এখনো রাস্তায় রাস্তায় নিউজ পেপার বিক্রি করত আর একদিন এভাবেই সেই রাস্তাতে একটা মেয়েকে দেখতে পায় আর তার প্রথম দেখাতেই মেয়েটাকে অনেক ভালো লেগে যায়, কারণ মেয়েটা দেখতে অনেকটাই সুমিনের মতো ছিল। তবে ইনসুন আসলে অনেকদিন আগেই এটা রিয়েলাইজ করে ফেলেছিল যে সুমিন তার জীবনে আর কখনোই ফিরবে না। সুমিনের স্মৃতি নিয়েই তাকে বেঁচে থাকতে হবে আর তাকে তার জীবনটাকেও নতুন করেই শুরু করতে হবে। অন্যদিকে আমরা ইউনকে দেখতে পাই। ইউনকে অনেক সম্মানের সাথেই তার টিমে আবারও ফিরিয়ে নেওয়া হয়েছে আর আজকে ছিল ইউনের টিমের একটা ইন্টারন্যাশনাল ম্যাচ। দেখা যায় ইউনকে সেই ম্যাচে সাপোর্ট করার জন্য সেখানে সবাই এসেছে। লি, ইউনের মা, এমনকি ইউনের মায়ের নতুন হাজবেন্ড আর তাদের এখন একটা মেয়েও আছে, মানে ইউনের ছোট্ট বোন আর কি। আর সেই সাথে তার সেই পুরনো টিম আর তারা সবাই মিলে দর্শক গ্যালারি থেকে ইউনকে চেয়ার আপ করছিল আর ইউন খুব দুর্দান্ত ভাবে তার আগের পারফরমেন্সে ফিরে যায় আর সে অনেক আত্মবিশ্বাসের সাথেই হেড দিয়ে একটা গোল করে ফেলে আর এমনই একটা সুন্দর মোমেন্টে এই গল্পটা শেষ হয়ে যায়। গল্পটা এখানেই শেষ, কিন্তু আমাদের সবার জন্য রেখে গেল জীবনের খুব দামি একটা শিক্ষা। এই গল্পটা শুধু একটা ফুটবল ম্যাচের গল্প না, এটা ঘুরে দাঁড়ানোর গল্প। আমরা অনেক সময় ভাবি জীবনে একবার বড় কোনো ভুল করে ফেললে বা সবকিছু হারিয়ে ফেললে বুঝি সবকিছুই শেষ, যেমনটা ইউনের ক্ষেত্রে হয়েছিল বা ওই বাস্তুহারা মানুষগুলোর ক্ষেত্রেও হয়েছিল। কিন্তু তারা সবাই মিলে প্রমাণ করে দিয়েছে শূন্য থেকে আবারও নতুন করে শুরু করা যায়। জীবনে সবসময় বিশ্বকাপ বা ট্রফি জেতাটাই আসল জয় নয়, আসল জয় লুকিয়ে থাকে আমাদের লড়াই করার মানসিকতায়, শত কষ্টের মধ্যেও হাল না ছাড়া সাহসে। অন্যের দয়ায় পাওয়া বড় কোনো অর্জনের চেয়ে নিজের চেষ্টায় পাওয়া ছোট্ট একটা সফলতাও অনেক বেশি সম্মানের। তাই আপনার জীবনে যত বড় খারাপ সময় আসুক না কেন, বিশ্বাস রাখুন এটা শেষ না। অতীতকে নিয়ে পড়ে না থেকে নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিন। আর হ্যাঁ, কখনোই কাউকে তার বর্তমান অবস্থা বা চেহারা দেখে বিবেচনা করবেন না, কাউকে ছোট ভাববেন না, কারণ একটু সুযোগ, ভালোবাসা আর ভরসা পেলে একটা ছন্ন ছাড়া মানুষও দুনিয়াকে চমকে দিতে পারে। আজকের গল্পটা আমার অনেক ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতটুকুই বলার ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াত ইসলাম। তিনি বলেছিলেন, আমার নাম আয়াত, এমন একটা মুভি আর দেখিনি, আমার কাছে অনেক ভালো লেগেছে। কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।